শুরু করছি ঠোটকাটা স্পেশাল। আপনাদের আরও একবার স্বাগত জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর মুখ্যমন্ত্রী নন, বাড়ির বাইরেও তাকে আর বেরোতে দেখা যাচ্ছে না। তার এখন শয়নে স্বপনে জাগরণে শুধুই গিরগিটি দেখছেন। নতুন কবিতা লিখেছেন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী। গিরগিটি যাদের ভোলবদল মাত্র কয়েক ঘন্টায় হয়ে যায় অন্য চরিত্র বদলের, নিজেদের আর্থিক লেনদেন এবং স্বার্থপরতার স্বার্থে। নেত্রী এখন গিরগিটির ভয়ে কাঁটা। আচ্ছা, অন্য দল ভাঙিয়ে যখন নিজের ভাণ্ডার মানে নিজের দল তৃণমূল কংগ্রেস ভরেছিল, তখন কিন্তু তৃণমূলের কারো এসব মনে পড়তো না। তৃণমূলকে এখন অনেকটা কর্পূরের মতো লাগছে। কর্পূর দেখবেন হাওয়ায় ফেলে রাখলে খানিকক্ষণের মধ্যে ভ্যানিশ হয়ে যায়। আর 4 মে পর্যন্ত রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল 21শে মে ফলতার ভোটে 4 নম্বরে নেমে এসেছে, জামানত জব্দ। মমতা ব্যানার্জিকে পরিষ্কার আমি বলতে চাই, অভিষেক ব্যানার্জিকে বলতে চাই, ফলতার রেজাল্টের পর তৃণমূল কংগ্রেস পার্টিটাই তুলে দেওয়া উচিত। মমতা ব্যানার্জির উচিত ঘোষণা করা তৃণমূল কংগ্রেস পার্টি আর নেই। অনেকে বলছেন বিজেপি এমপি রাহুল সিনহা যা বললেন তার জন্য বোধহয় আর অপেক্ষা করার প্রয়োজন পড়বে না। কেউ বলছেন কেউ দল তুলে দেওয়ার কথা ঘোষণা করুন বা না করুন, তৃণমূল নামে এই ফরম্যাটে এই দলটা কি আদৌ আর থাকবে? কলকাতার কাউন্সিলর এবং মেয়র ইন কাউন্সিল সদস্যদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনারা বসে আছেন কেন এখনও রাস্তায় নামছেন না? রাস্তায় নামুন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে মেয়র ইন কাউন্সিল সদস্য এবং কাউন্সিলররা ছুটছেন অন্য রাস্তায়। 9 নম্বর বড়োর চেয়ারপারসন দেবলীনা বিশ্বাস আগেই তার দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন, পদত্যাগ করেছেন। আজ পদ ছাড়লেন 12 নম্বর বড়োর চেয়ারম্যান সুশান্ত ঘোষ। দলে অনেকেই তাকে স্বরূপ নামে চেনেন। পুরসভার অ্যাকাউন্টস কমিটি ছাড়লেন 98 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। চ্যালেঞ্জ করলেন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কেই। মমতাদি বলছেন রাস্তায় থাকতে। কোথায় উঁচু তলার নেতারা যারা মমতাদির ডান হাত বা হাত অজুহাত ছিলেন, যাদের কান দিয়ে চোখ দিয়ে মমতাদি দেখতেন, সেই নেতৃত্ব কোথায়? তারা তো পিঠ দেখিয়ে পালিয়ে গিয়েছে। আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। হারটাকে স্বীকার করতে হবে। আজকে যদি আমি হার স্বীকার না করি তাহলে আগের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাবো। মানুষের রায়কে মাথা পেতে নিতে হবে, সেই রায় মাথা পেতে নিচ্ছি। যারা মাথা পেতে নিচ্ছেন না, উট পাখির মতো বালিতে মুখ বুজে থাকলে ঝড়কে আটকানো যাবে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কোট আনকোট ভালো তৃণমূলের জন্য দরজা খোলার ইঙ্গিত দিতেই যেন হুড়োহুড়ি বেড়ে গেছে। তৃণমূল কংগ্রেসের মধ্যেও তো বহু মানুষ আছেন, অতীত ছিলেন, পরিস্থিতির বাধ্যবাধকতায় মুখ খুলতে পারেননি, কিংবা মুখ খুলে তারা দলের বিদ্বেষের শিকার হয়েছিলেন। তারা কড়া নাড়লে তাদের জন্য নির্দিষ্ট সময়সীমা আছে, কখন আসতে হবে আর কখন কড়া নাড়তে হবে। মানে ভালো তৃণমূলদের আপনারা ওয়েলকাম করছেন, খারাপ তৃণমূলদের নয়। ভালো খারাপ ঠিক করবার, তার জন্য প্যারামিটার তৈরি করবার মালিক তো আমরা নই। আমার চোখে তো সবই ভালো। আপনারা কি ভালো তৃণমূল, মানে সেই অর্থে আমি ভালো হতাশ তৃণমূল? আমি এভাবে বলবো না। আমি রবীন্দ্রনাথকে স্মরণ করে বলবো, ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে, সত্যের মুখোমুখি হতে হবে। সত্য মানে অরূপবাবু বলতে চাইছেন জনতা ম্যান্ডেট দিয়েছে, জনাদেশেই হার হয়েছে তৃণমূলের, যেটা নেত্রী এখনো মানতে চাইছেন না। মিলে সুর মেরা তুমহারা, সুর মিলিয়েছেন মেয়র পরিষদ তারক সিংও। ভোটে হারের পর মমতার ডাকা দুটো বৈঠকে তারক সিং যাননি। দুটি বৈঠক মেয়র পরিষদ নিয়ে কনফিডেন্সিয়াল বৈঠক, দুটো বৈঠকে অনুপস্থিত থাকলেন কেন? নির্বাচনে পরাজয় হওয়ার পরে আমাদের দলের কোনো নেতা নেত্রী আমাদের সাথে কোনো যোগাযোগই করেনি। কি হবে, আমাকে বলবে তুমি পার্টি থেকে বহিষ্কার, আর বয়ে গেছে। আমাকে তো পার্টি দেখছে না। আজকে মমতা ব্যানার্জি তৈরি হয়েছে আমাদের সব কর্মীদের সমর্থনে। শুভেন্দু অধিকারী তার যোগ্যতা বাংলার মানুষ প্রমাণ করেছে, ঠিক যেভাবে মমতাদির যোগ্যতা বাংলার মানুষ প্রমাণ করেছিল সিপিএমকে হারাতে উনিই পারেন। শুভেন্দু অধিকারীও নিজের দমে নিজের যোগ্যতায় আজকে এই জায়গা অর্জন করেছেন। তিনিও সোনার চামচ নিয়ে
আসেননি বা তিনি প্যারাচুটে আসেননি। যার যেটা গুণ তাকে সেটা স্বীকৃতি দিতে হবে। বিজেপি ডাকলে যাবেন? রাজনীতি তো বাইনারি নয়, সাদা আর কালোয় বিভাজিত নয়। समझदारों के लिए इशारा ही काफी होता है। গতকাল যেমন বলেছিলেন মুখ্যমন্ত্রী, কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে ডাকা হয়েছিল বিশেষ বিশেষ এমপিদের মধ্যে একজনকে। আমরা তো ডাক পাইনি 5 বছর। না, আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকব আর বিশেষ বিশেষ এমপিদের ডাকব। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষ বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। আমি তো আপনাদের চ্যানেলেই দেখছিলাম বারাসাতের সাংসদ কি বলছেন। বিগত কয়েক বছরে যে বৈভব, যে অস্বচ্ছতা, যে দুর্বৃত্তায়ন ঘটেছিল তাতে আমার কোনো সহমত ছিল না এবং সেটা নিয়ে আমার অনেক বাতানুবাদ হয়েছে বিভিন্ন স্তরে। তারপরে সরকারকে বললাম যে উনাকে ডাকুন, উনি নিশ্চয়ই কোঅপারেশন করতে চান। উনি আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। যারা অনেক দিন পরে সত্য কথা বলছে তারাই বিশেষ বিশেষ সাংসদ। যারা বলছেন যে এর কোনো ভবিষ্যৎ নেই, ফলতাতে যে চতুর্থ হয়েছে সে আর এক তো দূরের কথা, দুয়েই আসতে পারবে না, সামনে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে 4 মের আগে মুখ খুললো না কেন? সেই দুর্নীতির মধ্যে তো ওনার নামও রয়েছে। 5 লাখ টাকা নারদাতে কে খেয়েছিল? কাকলি ঘোষ দস্তিদার নিয়েছিল। সিন্ডিকেট কথাটা কোত্থেকে উঠে এসেছিল জানেন? পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথাটা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে। তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল বারাসাত পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে। তখন সিন্ডিকেটের নাম উঠে এসেছিল। সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? গতকাল প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর শুভেন্দুবাবুর এই বিশেষ বিশেষ এমপিদের মধ্যে অন্যতম কাকলি ঘোষ দস্তিদার আজই দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন। আচ্ছা, এমপিদের মতো এমএলএদের ক্ষেত্রেও বোধহয় এই বিশেষ বিশেষ ফর্মুলা। গতকাল বিধানসভার স্পিকারের ঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন 2 তৃণমূল এমএলএ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। কিন্তু আজ স্পিকার সাহেবের সঙ্গে দেখা করার জন্য দীর্ঘক্ষণ তাদের ঘরের বাইরে দাঁড়িয়ে থেকেছেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং কুণাল ঘোষ। স্পিকার সাহেব দেখাই করেননি। যারা দলের বিরুদ্ধে বিদ্রোহ করছেন বা যিনি দলের পক্ষে এখনো সওয়াল করে চলেছেন, সবার কমন টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মীরা ঘর ছাড়া, বাকি যারা হোমরা চোমরা কেষ্টু বিষ্টু নেতৃত্ব, ভিভিআইপি নেতৃত্ব, যাদের কনভয়ের আগে 4টে 5টা 6টা পেছনে গাড়ি থাকতো, তারা কোথায়? একজন জননেতা 4 তারিখের পর ডিজে বাজাবো বলবেন, বা একজন রাজনেতা তিনি শ্মশানের চুল্লি বিরোধীদের জন্য থাকবে বলবেন। খোলা কথা খোলা ভাবে বলছি, অভিষেককে অভিষেক তৈরি করলো কে? স্রষ্টা কে? সে হচ্ছে মমতা ব্যানার্জি। তমনাজ ঘোষ এমএলএ ছিল ফলতার। এই জাহাঙ্গীর তাকে চর মেরে স্টেজ থেকে নামিয়ে দিয়েছিল। দিদি বলল তুই যা অভিষেকের সাথে কথা বলে নে, আর তোকে ওখানে যাওয়ার দরকার নেই। জাহাঙ্গীরকে জাহাঙ্গীর করলো কে? সব 2011-র পর থেকে সব বড় বড় নেতা বনেছে। আর এদেরকে বড় নেতা করার জন্য অভিষেকই দায়ী। আমাদের দলের অবজারভার তুলে দিয়ে আইপ্যাক নিয়েছে না, দলটা আজকে এই জায়গায় দাঁড়িয়ে গেল। কার মস্তিষ্ক প্রসূত আমি জানি না বাবা। আজ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। একে তো তার বাড়ির বেআইনি বিতর্কিত নির্মাণ এবং সম্পত্তি কর নিয়ে পুরসভা ধাক্কা দিয়ে দিয়েছে, নোটিশ পাঠিয়েছে। তার সঙ্গে বিধাননগরে এফআইআরের পর ভবানীপুর থানায় এবার অভিযোগ দায়ের। ভবানীপুরের 47 নম্বর বেনিনন্দন স্ট্রিটের বাসিন্দা অর্ণব কান্তি দাস, তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করলেন। অভিষেকের বিরুদ্ধে তার অভিযোগ যে তিনি এমন ধরনের মন্তব্য করছেন যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, ঘৃণা ছড়াচ্ছেন, এমনকি ভারত সরকারকেও চ্যালেঞ্জ করছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের মানে অবৈধ বাংলাদেশিদের ভিড় বেড়েই চলেছে।
এটাই হওয়ার কথা ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে মানে মানে ভেগে পড়ো বা কেটে পড়ো। অনুপ্রবেশকারীরাও বুঝে গিয়েছে যেতে এবার তাদের হবেই। এসআইআরে ডিটেক্ট ডিলিট সেটা হয়ে গেছে। ডিপোর্টেশনের জন্য মানে ডিপোর্টের জন্য শুভেন্দুবাবুর সরকার হোল্ডিং সেন্টার খুলতেই হাকিমপুর সীমান্ত এখন উইডিপির মতো অবস্থা। দেখুন উইডিপি মনে পড়ছে তো, উইডিপি, এই উইডিপি আপনাদের আমরা কিন্তু এসআইআর পর্বে দেখিয়েছিলাম, আবার আজকে উইডিপি দেখাবো। অনুপ্রবেশকারীদের উইডিপি আমরাই আপনাদের প্রথম বলেছিলাম কয়েক মাস আগে, তখন এসআইআর চলছে। এই হাকিমপুর আমাদের চোখ খুলে দিয়েছিল, চারপাশে এত অবৈধ বাংলাদেশি। এসআইআরের নাম শুনে পিলপিল করে ওই অবৈধ বাংলাদেশিরা হাকিমপুরে জড়ো হয়েছিল, লোটা কম্বল নিয়ে ফিরে গিয়েছিল তাদের একটা দল। কিন্তু ভোটের সময়েও একটা বড় অংশ ছিল, এখন যারা বেরিয়ে এসেছে তাদের ঢিপি ছেড়ে, ওই জন্য বলছি উইডিপি। আর যারা বেআইনিভাবে নথিপত্র বানিয়ে নিয়েছিল, ডিটেক্টেড হয়ে যাওয়ার পর এখন তারা বুঝতে পারছে ওই পুলিশ আর এই পুলিশ এক নয়, ওই প্রশাসন আর এই প্রশাসন এক নয়। হোল্ডিং সেন্টারের কথা শুনেই তাদের একটা অংশ এখন বর্ডারে জড়ো হয়েছে। জলদি ভাগো, জলদি জলদি ভাগো, নেই তো। আমি হাকিমপুর সম্পর্কে জানি না, আমি মিডিয়াতে দেখছিলাম। আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। জলদি জলদি ভাগো, জলদি জলদি ভাগো। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল আপনার ডাল ওদেরকে দেব কেন? জলদি জলদি ভাগো। আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। জলদি জলদি ভাগো, জলদি জলদি ভাগো, নেই তো जो करना है सरकार करेगा। তৃণমূলের একদম সর্বোচ্চ স্তরের নেতৃত্ব, যারা কিছুতেই মানতে চাইতেন না যে অবৈধ বাংলাদেশি পালে পালে আছে রাজ্যে, এখন এই ছবি দেখার পর তাদের চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হচ্ছে। তো যদি তাতেও না হয়, যান একবার সীমান্তে গিয়ে দেখে আসুন। দৌলতপুর খুলনা, তালামের মাধ্যমে আইছিলাম। সে সময় আমি আইছিলাম, সে সময় 250 টাকার মতন লাগলো। এই জায়গা প্রায় 15-16 বছর আছে। এখানে আমার সব কিছু আছে। কি কি আছে? আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, আপনার স্বাস্থ্যসাথী কার্ড, আপনার লক্ষ্মী ভান্ডার, আমার ফ্যামিলিতে, বুঝছেন। আচ্ছা, কতবার ভোট দিয়েছেন? আমি 2-3 বার দিয়েছি ভোট। কারা করে দিয়েছিল আপনাদের এই যে এই সমস্ত সরকারি নথি? ওই যে দলের যে লোকগুলো, সেইগুলো দলের লোকজন বানিয়েছিল। এই মমতা আছে, হ্যাঁ, মমতা আছে। চলে যাচ্ছেন কেন? তাহলে এত নথি রয়েছে, আপনি বাংলাদেশ থেকে এই যে ভোট আমার এই ক্যান্সেল হয়ে গেল। কবে এসেছেন আপনারা? ওই 15-16 হবে। কোথায় থাকতেন? থাকতাম এয়ারপোর্ট বাংলায়। কি কি নথি রয়েছে আপনার এদেশে? ওই আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, তারপর ওই লক্ষ্মী ভান্ডার পাঠাম। ভোট দিয়েছিলেন কতবার? ভোট আগে ওরকম 2-3 বার দিছি, খালি এবার হয়নি। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার পান? প্রথম পাড়াতেই পাচ্ছি, প্রথম।